দেশের সব বধ্যভূমি খুঁজে বের করা গেলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩০ লাখ। বিশ্বের কাছে পাকিস্তানিদের নৃশংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হবে মত গবেষকদের। টানা 4 দিন দগ্ধ শরীরের যন্ত্রণা সহ্যের পর মৃত্যুর কাছে হার মানল রংপুরের গৃহবধূ তাহমিনা। কিশোরগঞ্জে আগুনে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী এখনো পলাতক। মোবাইল ফোন ছিনতাই করতেই কুমিল্লায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে হত্যা, ধারণা পুলিশের। রাজশাহীর বাঘায় প্রতিবন্ধী কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ। গাইবান্ধায় একের পর এক অবৈধ ইট ভাটা গড়ে উঠলেও নির্বিকার প্রশাসন। আইন মানলে ভাটা চালানো সম্ভব নয় বলছেন মালিকরা। এবং সংযোগ দেওয়ার 1 বছর পর গ্যাস পাইপলাইন আর তদারকি করে না কর্তৃপক্ষ। তিতাস বলছে বিপুল সংখ্যক গ্রাহককে এ সেবা দেওয়া সম্ভব নয়, সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ওয়াহিদা স্বপ্না। দেশের সব বধ্যভূমি খুঁজে বের করা গেলে ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখেরও বেশি হতে পারে, এমন অভিমত প্রকাশ করে মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে ৭১-এ। এদিকে স্বাধীনতার 4 দশক পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ইঙ্গিত দিচ্ছে যে ধারণার চেয়েও বেশি বাঙালিকে হত্যা করেছে পাকিস্তানিরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। No, neither did we. But we all wanted to know, and there's a... পাকিস্তানিরা যে অন্তত ৩০ লাখ বাঙালিকে হত্যা করতে চেয়েছিল তার প্রমাণ মিলেছে সে সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনুসন্ধান শেষে মার্কিন সাংবাদিক ও গবেষক রবার্ট পেইনের লেখা মেসাকার বইটিতে। সেখানে তিনি উল্লেখ করেন ৩০ লাখ বাঙালিকে হত্যা করো, তখন তারা আমাদের হাত চেটে খাবে। সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে এভাবেই গণহত্যার নির্দেশ দেন ইয়াহিয়া, যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এর প্রতিফলন দেখা যায় পাকিস্তানিদের নির্মম গণহত্যায় পুরো দেশে ছড়িয়ে থাকা বদ্ধভূমি, যার ৯০% এখন নিশ্চিহ্ন। স্বাধীনতার 4 দশক পর প্রশ্ন জেগেছে এতদিন কেন ৩০ লাখ শহীদের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল বাংলাদেশে। তাদের মতে সবগুলো বধ্যভূমি খুঁজে বের করা গেলে ১৯৭১ সালের গণহত্যায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩০ লাখ। প্রায় ৩৫০০ বধ্যভূমি শনাক্ত করা হয়েছিল, যেখানে 50 থেকে 5-10 হাজার মানুষকে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামীর এলাকায় কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে অন্তত 350 থেকে 400 মানুষকে হত্যা করা হয়েছে। চুকনগরের বধ্যভূমিতে কয়েক ঘন্টার নোটিশে সেখানে 10,000-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। মহেশখালীতে একদিনে কয়েক হাজার মানুষকে তারা ওই মন্দির চত্বরে হত্যা করেছে। এবং আমাদের মনে হয় বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে জানা যাবে 30 লক্ষ নয় 40-50 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ওই ৭১-এর 9 মাসে। এরই মধ্যে ৭১-এর মানবতা বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলা তদন্তে গণহত্যার বিষয়টি উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর প্রত্যেকটি তদন্তে গণহত্যার বিবরণ নতুন করে ভাবাচ্ছে মুক্তিযুদ্ধে কত বাঙালিকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। গণহত্যার দায়ে দায়িত্ব দিতে হবে যারা সিনিয়র অফিসার ছিল, এই দেশে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যাদের অধীনে সেনাবাহিনী বা অক্সিলারি ফোর্স কাজ করেছে বা আল বদর আল শামস কাজ করেছে, তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। জেনেভা কনভেনশনে স্পষ্ট বলা আছে কতগুলো অপরাধের কোনো ক্ষমা নাই, এই জেনোসাইড তার মধ্যে একটা। তারা বলছেন এসব তদন্ত যেমন হতে হবে দ্রুত তেমনি নির্ভুল, আর তাতে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নৃশংসতা আর গণহত্যা বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে আরেক ধাপে এগিয়ে যাবে বাংলাদেশ। ট্রাইব্যুনালে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। নেটওয়ার্ক। টানা 4 দিন হাসপাতালের বিছানায় অমানসিক যন্ত্রণার পর মৃত্যুর কাছে হার মানল রংপুরের গৃহবধূ তাহমিনা। স্বজনদের অভিযোগ যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির দিয়ে আগুনের মৃত্যু হল তার। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা গেলেও বাকিরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। রোববার সকাল থেকেই অবস্থার অবনতি হচ্ছিল তাহমিনার। এক পর্যায়ে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, কিন্তু পথেই মৃত্যু হয় তাহমিনার। হঠাৎ অবনতিটা বেশ বেশি লক্ষ্য করেছে। ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়ে আসছিল, রেনাল শাটডাউন, অর্থাৎ কিডনি তার ঠিকমতো কাজ করছিল না। এই জন্য আমরা কালকে তাদের আর্লি রাত্রে প্রথম ভাগেই
আমরা বার্ন আইসিইউর এর জন্য ঢাকা মেডিকেল থেকে রেফার করি। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার পারিবারিক কলহের এক পর্যায়ে তাহমিনার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় তার শাশুড়ি। দুলা ভাইয়ের মাথা গরম হয়েছে, এই ঘরে আগুন লাগবে, ও ঘরে আগুন লাগবে। তো আমার বোন বলছে যে আমি কিছুদিন আগে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ঘর তুললাম, সেই ঘরে তোমরা আগুন লাগা দেবেন, তো আমি থাকবো কই? এই কথা কোয়াতে বুড়ি আসিয়া আমার বোনের গায়ে কি জানি ঢালি দিল, পেট্রোল না কেরাসিন, তা বোন জানে না, কার শরীরটা ঠান্ডা হইলো, হওয়া মাত্রই আগুন এইভাবে ওই আগুনটাই নিয়ে এসে গায়ের মধ্যে ছুটে দিল। এদিকে রাতেই স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করায় সোমবার বেলা 11:30 পর্যন্ত হিমঘরের সামনেই পড়ে থাকে লাশ। কালকে 4:45টার সময় আমরা আসছি এখানে, ওই তখন থেকে লাশটা আমাদের এখানে পড়ে আছে। বরফ ঘরে রাখা, এরকম যে লাশটা নষ্ট হচ্ছে, এটা পোড়া রোগী, এমনি তাকে ভালো জায়গায় নিতে হবে সেরকম কোনো ব্যবস্থা করে নাই। লাশটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার পরে যে রাতে যারা ছিল তাদেরকে তারা, যেটা আমাদের নিয়ম মাফিক যে ইনফর্ম করার কথা, পরিচালক বরাবর একটা অনুমতির জন্য যে হিমঘরে রাখার জন্য, এই ধরনের কোনো যোগাযোগ তারা কেউ করেনি। পুলিশ জানায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পীরগাছা থানায় মামলা হয়েছে। এই ঘটনায় যে মূল আসামি তহমিনার স্বামীকে রংপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি এজাহারে বর্ণিত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পরে বিকালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যৌতুকের দাবিতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ হয়ে টানা 6 দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন গৃহবধূ শিরিন বেগম। রোববার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা দায়েরের পর গৃহবধূর ভাসুর জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জ থেকে বাবলু আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমরা বালিশ টালিশ দেখতে দৌড়ি, ধরার পরে মনে করেন তুলি, আবার ব্যথা চিৎকার পারে, আবার হুতাইতাম, আবার হুতায়, আবার চিৎকার পারে বসার লাগে। মানে আমরা এই 5-6টা দিন ধরে আমরা এইভাবে ছিলাম। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন স্বামীর দেয়া আগুনে দগ্ধ হওয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূ শিরিন বেগম। রোববার বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনরা জানান, যৌতুকের দাবিতে গত মঙ্গলবার রাতে ব্যাপক মারধরের পর স্বামী রুবেল মিয়া তার পরিবারের অন্যান্য সদস্যদের সামনেই কেরোসিনের আগুনে ঝলসে দেয় এক সন্তানের জননী শিরিন বেগমকে। আমার বোনে খুব বদলে দেবার ডাল বাড়িছে, বাড়ি তো করে তো পৌঁছা আসছে, পরে বলে বাতি দেন এবার মেলে মারছে, কয়েকদিন না কইছে পুরি আলবাম, তারপরে সরকার করে আলবাম মেডিকেলে কইছে। জাল শাশুড়ি আর তার বাইদারি, মানে তার ফ্যামিলি যা আছে কেউ ফিরায় নেই মারছে। এ ঘটনায় রোববার রাতেই নিহতের বাবা বাদী হয়ে স্বামী ও শাশুড়ি সহ 4 জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন। গলা চিফা দিয়ে দরিয়া মারছে, আগুনের মধ্যে জানা দিয়ে দরিয়া আসছে, দরিয়া মারছে। আমি এই বিচারটা চাই। মামলার 2 নং আসামি জুয়েলকে আমরা শ্রীরামদি এলাকা থেকে গ্রেপ্তার করি। বাকি যে আসামিগুলো আছে সেই আসামিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। নিহত গৃহবধূ শিরিনের স্বামী রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এদিকে মাদারীপুরেও যৌতুকের দাবিতে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। সকালে রাজৈর উপজেলার আমগ্রাম থেকে উন্নতি মণ্ডল নামে ওই নববধূর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, আমগ্রাম এলাকার সদানন্দ বারোই ছেলে শশধর বারোর সাথে গত 23 ফেব্রুয়ারি বিয়ে হয় উন্নতি মণ্ডলের। দীর্ঘ 8 বছর প্রেমের পর সামাজিকভাবে বিয়ে করেন তারা, কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয় উন্নতির শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে গতরাতে উন্নতিকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির সামনের আম গাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এ ঘটনার পর থেকে পলাতক আছেন নিহতের স্বামী ও তার পরিবারের লোকজন। 5 লাখ টাকা চাইছে, আর কইছে কি 400 লোক খাওয়াবা। আমি কইছি কি আমি কোথাটা খাওয়াবো, আমি পরের বিড়ে থাই, গরিব মানুষ। এইয়া কইছি, এই না তো তোর কয় কি কাইলি তোর মাইয়ে মনে করবি গাছে ঝুলছে। টাকা না দেওয়ায়, লোকজন না নেওয়ায় রাত্রে দুর্ঘটনাটা করে। এটা যে মাইরা ফালানো হয়েছে এটা নিশ্চিত। ওদের এমন একটা বিচার চাই যাতে এই কাজ যেন আর কেউ না জীবনে যেন না করতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মাদারীপুর সদর হসপিটালের প্রেরণ করে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন আছে। বাংলার সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 3রা মার্চ নির্ধারণ। একই মামলায় জেরার তারিখ 7 মার্চ।
কুমিল্লায় 2 শিশু হত্যা ঘটনার রেশ না কাটতেই এবার লাকসাম উপজেলার ছোট চাঁদপুর এলাকায় লাশ হতে হলো 10 বছরের হোসেনকে। নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে গতকাল সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই শিশু হোসেনকে হত্যা করা হয়েছে। এদিকে এই ঘটনায় এখনও কেউ আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অবশ্য জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এলাকাবাসী জানায়, গত শনিবার সন্ধ্যায় একটি মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয় লাকসাম উপজেলার ছোট চাঁদপুর গ্রামের মোস্তফার শিশুপুত্র মোহাম্মদ হোসেন। এরপর আর বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। এরপর রোববার সন্ধ্যায় স্থানীয় একটি ডোবায় শিশু হোসেনের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্বজনদের অভিযোগ, শিশু হোসেনের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিতেই স্থানীয় বখাটেরা তাকে হত্যা করেছে। মোবাইলটা আর ঘরে রাখে না, জিন্সের প্যান্টের পকেটে লেছে, মোবাইলও নাই, হুতো নাই। একটা মায়ের বুক খালি করছে, এরকম অন্য কোনো মায়ের যে তার বুক না খালি হয়। ছেলেটারা তো একটা মোবাইল ছিল বিদায় এটা চিন্তা করতে যায় একে কেন্দ্র করে ওই ছেলেটাকে হত্যা করা হয়েছে। এদিকে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাইরের লোক আসি যা উত্তক্ত করে নিশাখোর লোকেরা, আমরা এলাকায় বসবাস করতে না, বোঝে নিয়ে হাঞ্জবে না, আমরা রাস্তাঘাটে বাইরতে পারি না। সুষ্ঠু তদন্ত করে তার এই হত্যার জানি রহস্য উদ্ঘাটন হয়, এটার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি এদের বিচার চাই। ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড কেউ করতে না পারে সেজন্য আমরা বিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তারা হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। আমাদের যতটুকু মনে হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং হয়তো তার এই হত্যার পিছনে মোবাইল একটা ভূমিকা পালন করেছে। আমরা জিরো টলারেন্সে আছি, যে হত্যাকারী তাকে অবশ্যই আমরা শনাক্ত করে চিহ্নিত করে আইন আমলে নিয়ে আসবো এবং এ ধরনের শিশু হত্যা জঘন্য অপরাধ। এই ঘটনায় সোমবার সকালে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। সময় সংবাদ, কুমিল্লা। রাজশাহীর বাঘা পৌরসভায় এক প্রতিবন্ধী কিশোরীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ করেছেন তার স্বজনরা। ঘটনাটিকে ধামাচাপা দিতে ধর্ষিতার পরিবারকে টাকার লোভ দেখিয়ে আপোস করার চেষ্টা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এলাকাবাসীর অভিযোগ, আসামি বখাটের সম্রাট বারবার এমন ঘটনা ঘটানোর পরও কোনো বিচার না হওয়ায় এ কাজে উৎসাহিত হচ্ছে। পুলিশ বলছে, ধর্ষণের আলামত পাওয়া গেছে, তদন্ত শেষ হলে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। গেল শুক্রবার সকালে রাজশাহীর বাঘা পৌরসভায় জাহিদ হোসেন সম্রাট তার মায়ের অসুস্থতার কথা বলে পাশের বাড়ির বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে গৃহস্থালী কাজের জন্য তার বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এই সময় শিশুটির আত্মচিৎকারে গ্রামবাসীরা ছুটে আসলে ঘরের পেছনের জানালা দিয়ে বের করে দেয় সম্রাট। এরপর সালিশে শিশুটির পরিবারকে না ডেকে ৮০,০০০ টাকার বিনিময়ে স্থানীয় পৌর কাউন্সিলর রকুনুজ্জামান মিঠু ও ধর্ষকের পরিবার মীমাংসা করতে উল্টো চাপ দেয়। অসুখ হয়েছে, গোবর তোলার নামকে ডাকি লিজে আমাকে কোনো কথা বলেনি, না বললেই ওরা নিজে নিজেই সালিশ করছে যে এত টাকা দিব তোমাকে, তোমরা মীমাংসা করে নাও। গ্রামবাসীরা জানিয়েছে, বখাটে সম্রাটের বিরুদ্ধে তার জ্যোতরাঘব স্কুল ও গ্রামে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। এই ছেলে আরো বিভিন্ন মেয়েকে ইফটিং সহ বিভিন্ন অপকর্ম করেছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একজনের দেখে যদি 5 জনা ভয় পাই। এর ন্যায্য বিচার যদি না হয় তাহলে প্রতিটা ঘরে ঘরে মেয়েরা কোনোভাবে বেরোতে পারবে না। ঘটনার পর শুক্রবার রাতেই নির্যাতিতার বাবা বাঘা থানায় সম্রাট ও অজ্ঞাত 16 জনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে দ্রুত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাকে মেডিকেলে প্রেরণ করেছি, রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে এবং আসামি গ্রেপ্তারের জন্য সার্বিক জোর তৎপরতা আমাদের অব্যাহত আছে। এই ঘটনায় পুলিশ সম্রাটের বাবা কামরুজ্জামানকে গ্রেফতারের পর রোববার আদালতে হাজির করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নারায়ণগঞ্জে বহুল আলোচিত 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 3রা মার্চ। সকাল 11টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রথম দিন সাক্ষ্য গ্রহণ করা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে 20 জনকে আজ জেরা করা হয়েছে। মামলার প্রধান আসামি নূর হোসেন সহ র্যাবের সাবেক 3 কর্মকর্তাকে আগামী 7 মার্চ জেরা করা হবে বলেও জানান তিনি। এছাড়া আজ নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পালের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
এর আগে সকালে 7 খুনের ঘটনার আসামি নূর হোসেন সহ র্যাব 11 এর সাবেক কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদ এবং আরও 23 আসামিকে আদালতে হাজির করা হয়। হবিগঞ্জে 4 শিশু হত্যার মামলায় আবারও আসামি শাহেদ আলীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এ আবেদন মঞ্জুর করেন। 25 ফেব্রুয়ারি শাহেদ আলী ওরফে সায়েদকে আটক করে র্যাব, পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই শাহেদের 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। পরে তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহের জন্য পুলিশ আজ আবারও 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে শাহেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হবিগঞ্জে 4 শিশু হত্যার ঘটনায় এখন পর্যন্ত 6 জন কারাগারে আছে। এদের মধ্যে 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে 4 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আগামী 31 মার্চ সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে সব আসামি আদালতে হাজির না হওয়ায় আজ এই মামলার অভিযোগ গঠন হয়নি। দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল 1 আদালতের বিচারক আতাবুল্লাহ এই ঘটনায় বিস্ফোরক মামলার 10 আসামির মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুফতি হান্নান সহ 11 আসামিকে আদালতে হাজির করা হয়। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও 2 আসামিকে আদালতে হাজির করা হয়নি। এছাড়া জামিনে থাকা 8 আসামিও আদালতে হাজিরা দেননি। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া সহ 5 জন নিহত হন। মোট আসামি 32 জন, 8 জন জামিনে আছে, কাস্টডিতে আছে 14 জন এবং খালেদা জিয়ার উপদেষ্টা হারি চৌধুরী সহ 10 জন পলাতক। আজকে বিজ্ঞ আদালত এই 10 জনের বিরুদ্ধে পিএনডি অর্থাৎ মালকুরিকের আদেশ দিয়েছে। বাংলার সময় আরও থাকছে। গাইবান্ধায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত। খুলনার খালিশপুরে 1 নম্বর বিহারি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত বসতঘর। এ ঘটনায় মরিয়ম বেগম নামের এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা 12টার দিকে একটি ঘরের রাইস কুকার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। পরে নৌবাহিনী ও খুলনা ফায়ার সার্ভিসের 13টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য মোট 2 লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন খুলনার জেলা প্রশাসক। ক্লাস অফ করে এসে আমাদের পানির যে লাইন ছিল, আমাদের যে ড্রাম থেকে ওখান থেকে পানি সরবরাহ করেছি। মোটামুটি কারণ যত সময় আমরা আপ্রাণ চেষ্টা করছি বন্ধ করার জন্য। আমরা যখন ধোঁয়া দেখছি আর চিল্লাচিল্লি শুনছি, বাচ্চা মানুষ তো নন বাঙালি এলাকা, তখন আমরা সঙ্গে সঙ্গে এখন ধোঁয়া দেখো আমরা ফায়ার ব্রিগেড ডাকা আরম্ভ করছি। আমরা অ্যাসেসমেন্ট করতেছি, এখন করে আমরা ব্যবস্থা নেব। তবে আমরা চেষ্টা করবো যে অন্তত লাখ 2 টাকার মতো আমরা এখানে একটি ক্ষয়ক্ষতির বিপরীতে একটি অর্থ বরাদ্দ প্রদানের জন্য আমরা ব্যবস্থা করব। গ্রাহক প্রান্তে সংযোগ দেওয়ার 1 বছর পর লাইন তদারকির কোনো বিধি না থাকায় রাজধানীতে বেড়েই চলেছে গ্যাস পাইপলাইনের দুর্ঘটনা। সম্প্রতি রাজধানীর উত্তরায় পাইপলাইন বিস্ফোরণে একই পরিবারের 3 জন প্রাণ হারানোর পর এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সচেতনতার পাশাপাশি প্রশ্ন ওঠে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাসের গ্রাহক সেবা নিয়েও। এমন সব প্রশ্নের জবাবে তিতাস বলছে, বিপুল সংখ্যক গ্রাহকের সম্পূর্ণ তদারকি দুরূহ কাজ তাদের পক্ষে। এমন মর্মান্তিক ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু তদারকিরও পরামর্শ বিশেষজ্ঞ মহলের। দেবাশিস রায়ের রিপোর্ট। গেল শুক্রবার ভোরে উত্তরার 13 নম্বর সেক্টরের এই বাসাটিতেই রান্নাঘরের চুলার গ্যাস থেকে সৃষ্ট আগুনে মৃত্যু ঘটে একই পরিবারের 3 সদস্যের। এরপর থেকেই নানা প্রশ্ন ওই দুর্ঘটনা ঘিরে। রোববার বিকেলে কারিগরি তদন্তে দুর্ঘটনা কবলিত ওই বাসা পরিদর্শন করেছে তিতাস গ্যাসের বিশেষজ্ঞ দল। বেশ কিছু সময় ওই বাসায় গ্যাসের সংযোগ পরীক্ষা নিরীক্ষা করেন তারা। এ সময় ওই ভবনের সংযোগ অবৈধ থাকায় ব্যবহারকারী বেশ কিছুদিন আগে তা বৈধ করারও প্রক্রিয়া অবলম্বন করেছিল বলে জানিয়েছে তিতাস। এই বাড়িটিতেও অবৈধ সংযোগ বৈধকরণের কর্মসূচিতে এই যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেটা
নিয়মিত করেছিল। নথিগুলো পাইলে এই জিনিসগুলো শনাক্ত করতে পারবো। মর্মান্তিক ওই ঘটনার পর গ্রাহক সহ বিভিন্ন মহলে তিতাসের সেবা ও তদারকি নিয়ে ওঠে নানা প্রশ্ন। এসবের জবাবে তিতাস জানিয়েছে সংযোগ স্থাপনের 1 বছর পর আর কোনো তদারকির বিধান নেই তাদের। সংযোগের সময় লাইনটি সঠিকভাবে কাজ করে কিনা তার চাপ পরীক্ষা করা হয়ে থাকে। এটি বছরখানেক পর্যন্ত গ্যারান্টিটা ঠিকাদারের কাছ থেকে নেওয়া হয়। এর পরবর্তী সময় যা কিছু ঘটবে সম্পূর্ণ কিন্তু গ্রাহকের দায়িত্বেই রক্ষণাবেক্ষণ করতে হবে। যদি গ্রাহকের তরফ থেকে কোনো অভিযোগ না আসে তাহলে আমাদের তরফ থেকে এইটি মনিটরিং এর ব্যবস্থা আসলে নাই। অন্যদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে গ্রাহক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তিতাসের তদারকির প্রয়োজনের কথাও বলছেন বিশেষজ্ঞরা। গ্রাহকের দিক থেকে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুমে ভেন্টিলেশন থাকতেছে কিনা, বিশেষ করে রাতের বেলায় তার জানলা খোলা রাখা অথবা অন্য কোনো দরজা খোলা রাখা, অথবা চুলাটা ঠিক মতো বন্ধ হলো কিনা। অনেক সময় চুলা বন্ধ হওয়ার পরেও দেখা যায় যে চুলা দিয়ে গ্যাস বের হচ্ছে। যখন এই লাইনটা কানেকশনটা হচ্ছে এবং কানেকশনটা হচ্ছে কি তিতাসের কোনো কন্ট্রাক্টর যে সে কাজটা করতেছে, সেই জায়গায় একটা মনিটরিং যে তিতাসের কোম্পানির পক্ষ থেকে থাকে সেটা থাকতেই পারে। এছাড়াও গ্রাহকদের তিতাস অনুমোদিত কোনো কারিগরি দল ছাড়া বাইরের কোনো কারিগরি সাহায্য না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। গাইবান্ধায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার এই আদেশ দেন। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীকে একটি কক্ষে ডেকে নিয়ে যান প্রধান শিক্ষক আইনুল হক। বাড়ি ফিরে মা বাবাকে বিষয়টি জানায় নির্যাতিতা শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিদ্যালয় ঘেরাও করে ভাঙচুর চালায় অভিভাবক, এলাকাবাসী সহ বিক্ষুব্ধ সহপাঠীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে আজ এই আদেশ দেওয়া হয়। গতকাল আমাদের সম্মানিত উপপরিচালক মহোদয় ঢাকায় মিটিংয়ে ছিলেন এবং আজকেই সকাল 10টার দিকে উনি অফিসে বসেই উনি প্রথম এই কাজটাই করছেন। উনি শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন এবং এর পরপরই স্যার তার বিরুদ্ধে যে বিভাগীয় মামলা যেটা হয় সেটা অলরেডি শুরু করে দিবে উনি। বেনাপোলে কাস্টমস কর্মকর্তা মোস্তাফিজুর রহমান লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম সহ দেশের সর্বস্তরের কাস্টমস কর্মকর্তারা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় চট্টগ্রাম কাস্টমস হাউস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স এবং বন্দরের জেটি সহ বিভিন্ন স্থানে কর্মরত কাস্টমস কর্মকর্তারা নিজ নিজ অবস্থানে থেকে কর্মবিরতি পালন করেন। গত 17 ফেব্রুয়ারি বেনাপোল স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। ওই ঘটনার প্রতিবাদে কাস্টমস কর্মকর্তারা লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। বরিশালে বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের এক চালককে মারধরের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন বরিশাল অঞ্চলের অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা। অ্যাম্বুলেন্সের চালকরা জানান, গতকাল বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে একজন রোগী নিয়ে রুবেল খলিফা নামে এক চালক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করলে ওই অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্স চালক রুবেল খলিফাকে রোগীর স্বজনরা আটকে রেখে মারধর ও নির্যাতন চালায়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হলে প্রথমে বরিশালে, এরপর ঢাকায় পাঠানো হয়। ওই রোগীর সাথের লোকেরা পালাই যায় এবং স্বজনরা আমাদের ড্রাইভার রুবেল খলিফা তাকে বেদম প্রহার করে এবং আটকাই রাখে। আমরা সংবাদ পাইয়া তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। এখন আমার ছেলের অবস্থা খুব করুণ। মৃত্যুর সজ্জায় পাঞ্জা লড়ছে। এইটার সুষ্ঠু বিচার আমরা দাবি করি। বিচার না হওয়া পর্যন্ত আমাদের গাড়ি সব অ্যাম্বুলেন্স বন্ধ থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। পদবি পরিবর্তন ও 10ম গ্রেড স্কেলে বেতন নির্ধারণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। সকালে ফেনীতে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। এতে ব্যানার, ফেস্টুন সহ 6 উপজেলার অন্তত শতাধিক মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।
একই দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অবস্থান নেন ইউনিয়ন পরিষদ সচিবরা। এ সময় অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানানো হয়। এছাড়া দিনাজপুর, নাটোর, নওগাঁ ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবরা। গাইবান্ধায় আইন অমান্য করে একের পর এক ইটের ভাটা গড়ে উঠলেও নির্বিকার প্রশাসন। এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ফসল ক্ষতিগ্রস্ত হলেও ইট ভাটা মালিকরা বলছেন আইন মেনে ভাটা চালানো সম্ভব নয়। আর জেলা প্রশাসক দুষলেন পরিবেশ অধিদপ্তরকে। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকগয়েশপুর গ্রাম, চারিদিকে জনবসতি, মাঝখানে কৃষি জমি দখল করে গড়ে উঠেছে ড্রাম চিমনির ইট ভাটা। ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ফলদ, বনজ বিভিন্ন প্রজাতির গাছ। আর ভাটা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া। পাশাপাশি আশপাশের আবাদি জমি থেকে মাটির উর্বর অংশ ব্যবহার করা হচ্ছে ইট তৈরির কাজে। এতে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। খোল মাটি যেটা সেটা ভাটা নিয়ে গেল, এই জমিটা আবাদ কেমন করে হবে? মাটি দেওয়ার ফলে তো আবাদ হবে না এখন, কিন্তু দেওয়া হইলো যে চতুর্দিক দিয়ে মাটি দিছে, এই জন্য আবাদ পানি আটকানো যায় না, জন্য বাধ্য হওয়া লাগলো মাটিতে দেওয়া। চিকিৎসকরা বলছেন এসব ইট ভাটার কারণে মানুষের মারাত্মক রোগ ব্যাধি হতে পারে। আর কৃষি বিভাগ বলছে এতে সর্বনাশ হচ্ছে আবাদি জমির। এই ধোয়ার মাধ্যমে যে দূষিত পদার্থগুলো নির্গত হচ্ছে সেগুলি আমরা যদি গ্রহণ করি সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা, আবার অনেক সময় সিওপিডি, এই ধরনের রোগগুলো আমাদের হতে পারে। ধোঁয়া যেদিক দিয়ে যায় সেই দিকের ফসলের বিশেষ করে ফল ফলাদি যেগুলো আছে সেগুলো উপরে প্রভাব পড়ে এবং গাছের ফল ঝরে পড়ে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন থাকলেও সেই আইন মানতে নারাজ ইট ভাটা মালিকরা। আর এজন্য পরিবেশ অধিদপ্তরকে দুষলেন জেলা প্রশাসক। লোকালে 3 মাইল না হলেও 1.5 মাইল বা 1 মাইলের মধ্যে ভাটা হয়, তো এখন ওই আইনটা তো আমরা মেনে চলতে পারি না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, পিএসটিআর ছাড়পত্র ছাড়া এই লাইসেন্স আসলে হওয়ার সুযোগ নেই বা নবায়ন হওয়ার সুযোগ নেই। কাজে আমরা মনে করি শুধু আমরা এককভাবে না, অন্যান্যদেরও আসলে তৎপরতা লাগবে। গাইবান্ধা জেলায় কাগজে কলমে 88টি ইটভাটা থাকলেও মাত্র 20টি ইটভাটার লাইসেন্স রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় ও সিলেটের ধর্মীয় আলোচনা সভায় হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টার দিকে শহরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ। এতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দেশে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হলেও কোনো বিচার হচ্ছে না। এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বখাটেদের গাড়ি চাপায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল 10:30টার দিকে কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বানিয়াজুরি ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় এসে জড়ো হয়। পরে 11টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এতে নিহতের সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষেরা অংশ নেন। এ সময় তারা বখাটে রাব্বি ও তার সহযোগী সোহান এবং আটুটকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। চট্টগ্রামে সুপেয় পানি সংকট নিরসনে কর্ণফুলী পানি সরবরাহ দ্বিতীয় প্রকল্পের প্রথম প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে জাপান ও কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াসার এ চুক্তি হয়। এ সময় জাইকা, কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4.5 কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম ওয়াসা দৈনিক 14.3 কোটি লিটার অতিরিক্ত পানি সরবরাহে সক্ষম হবে। টোটাল প্রজেক্ট হলো 4,500 কোটি টাকা, তার মধ্যে জায়গা দিবে 3700 কোটি টাকা, আর বাকি ওয়াসা এবং গভর্নমেন্ট মিলিয়ে দিবে বাকি 800 কোটি টাকা। এবং এর আরও কতগুলো কম্পোনেন্ট আছে, পাইপলাইন আছে, তারপর স্ক্যাডার সিস্টেম আছে, আরও অটোমেটিক এগুলো আপনার সেন্ট্রাল কন্ট্রোল এগুলো আছে, সব মিলিয়ে আপনার 4,500 কোটি টাকা। পানির সংকট 90% দূর হবে এই দুইটা প্রকল্প শেষ হলে পরে। আর ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রকল্পটা আছে মদনাঘাটে, সেটা শেষ হলে 100% পানি পাবে।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে চট্টগ্রামে নতুন 10টি থানা স্থাপনের কার্যক্রম শুরু করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র একটি থানা স্থাপন করা হবে। এছাড়া বড় থানাগুলোকে ভাগ করে আরও 6টি থানা এবং অন্তত 8টি তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। এছাড়া জেলা থেকে কিছু অংশ কেটে নতুন 4টি থানা বাড়াবে সিএমপি। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। স্বাধীনতার পর 14টি থানা নিয়ে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। 4 বছর আগে শুধুমাত্র ফটিকছড়ি উপজেলার ভূজপুর এবং মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা স্থাপনের মাধ্যমে থানা সংখ্যা বাড়িয়ে 16টি করা হয়। কিন্তু মাত্র 2500 পুলিশ সদস্য নিয়ে বিশাল এই অঞ্চলের 80 লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তার সাথে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘাতময় পরিস্থিতি। এই অবস্থায় পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন আরও 6টি থানা স্থাপনের। চট্টগ্রাম হাটহাজারীকে ভেঙে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থানা, রাঙ্গুনিয়া ভেঙে দক্ষিণ রাঙ্গুনিয়া, দক্ষিণ রাউজান, পটিয়াকে ভেঙে কালারপুল থানার প্রস্তাব আমরা প্রেরণ করেছি। আর আমরা সামনে সাতকানিয়াকে এবং বাঁশখালী এই দুটি থানাকেও ভেঙে যাতে নতুন থানা হয় তার জন্য প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। এদিকে 1978 সালে 30 নভেম্বর 6টি থানা নিয়ে শুরু হয় সিএমপির কার্যক্রম। 2000 সালের পর থানা সংখ্যা 10টি বাড়িয়ে 16টি করা হয়। কিন্তু থানা থেকে অনেকটা দূরে হয় নগরীয় জেলার সীমান্তবর্তী ভাটিয়ারি, মদুনাঘাট এলাকার সাধারণ মানুষ পুলিশি সেবা থেকে অনেকটা বঞ্চিত। ওই জায়গাগুলোতে এখন দেখা যাচ্ছে যে ক্রাইম বেড়ে যাচ্ছে, কারণ পুলিশের উপস্থিতি কম থাকার কারণে। এই জন্য ওই জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা নতুন একটা থানার প্রস্তাব তৈরি করেছি। এই থানাগুলো হবে ভাটিয়ারি, যেটা আকবরসার বর্ডারে হবে, এদিকে একটা হবে কোয়াইশ, একটা হবে ফতেহাবাদ, একটা হবে শিকলবাহা। জেলা এবং সিএমপির এই 10টি নতুন থানা স্থাপনের প্রস্তাবনা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। আশা করছি যে জনবল বৃদ্ধির সাথে সাথে আমরা এই থানাগুলোর অনুমোদন পাবো, তাহলে জনগণের যে আমাদের সেবার মানটা আমরা খুব দোরগোড়ায় গিয়ে আমরা দিতে পারবো। পুলিশ কর্মকর্তারা জানান ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সিএমপির জন্য বাড়তি প্রায় 1200 এবং জেলা পুলিশের জন্য 600 পুলিশের জনবল বরাদ্দ দেওয়া হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জেলখানা মোড় এলাকা থেকে ভেলানগর বাস স্ট্যান্ড পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনায় পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। সড়ক অপ্রশস্ত হয়ে পড়ায় নরসিংদীতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে হচ্ছে নোটিশ দিয়েছি, মাইকিং করেছে রোডস অ্যান্ড হাইওয়েজের পক্ষ থেকে, মাইকিং করা হয়েছে সেভারাল টাইমস, কেউ হচ্ছে কর্ণপাত করেনি। তাই সেটা হচ্ছে যে আইন অনুযায়ী আজকে হচ্ছে যে উচ্ছেদ অভিযান চলছে। নরসিংদীর যত জায়গায় অবৈধ স্থাপনা আছে সবকিছু পর্যায়ক্রমিকভাবে সকল উচ্ছেদ অভিযান অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের সব বধ্যভূমি খুঁজে বের করা গেলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ছাড়িয়ে যাবে 30 লাখ। বিশ্বের কাছে পাকিস্তানিদের নৃশংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হবে মত গবেষকদের। টানা 4 দিন দগ্ধ শরীরের যন্ত্রণা সহ্যের পর মৃত্যুর কাছে হার মানল রংপুরের গৃহবধূ তাহমিনা। কিশোরগঞ্জে আগুনে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী এখনো পলাতক। মোবাইল ফোন ছিনতাই করতেই কুমিল্লায় 2য় শ্রেণীর ছাত্রকে হত্যা, ধারণা পুলিশের। রাজশাহীর বাঘায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ। গাইবান্ধায় একের পর এক অবৈধ ইট ভাটা গড়ে উঠলেও নির্বিকার প্রশাসন। আইন মানলে ভাটা চালানো সম্ভব নয় বলছেন মালিকরা। এবং সংযোগ দেওয়ার 1 বছর পর গ্যাস পাইপলাইন আর তদারকি করে না কর্তৃপক্ষ। তিতাস বলছে বিপুল সংখ্যক গ্রাহককে এ সেবা দেওয়া সম্ভব নয়। সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।